গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আবারও সকলকে WBPSC ইংলিশ 101 ইউটিউব চ্যানেল ফ্রম আনএকাডেমিতে সবাইকে আবারও স্বাগত। তো আমাদের আজকেও আমরা দুটো লাইভ ক্লাস করলাম, একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ। তো আপনাদের জানিয়ে রাখি, যারা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে কানেক্টেড হতে চান তারা প্রথম কথা আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারেন। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে সুশোভন রয় স্যার আনএকাডেমি। তো এই টেলিগ্রাম গ্রুপের সাথে সাথে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে যাবেন। তো এর সাথে সাথে আমরা কি করছি, আনএকাডেমির মাধ্যমে আমরা এই মুহূর্তে অবজেক্টিভ ডেসক্রিপটিভ ক্লাস নিচ্ছি। তবে এই মুহূর্তে ডেসক্রিপটিভ ক্লাসের সংখ্যাটা একটু বেশি, কারণ সামনেই আসন্ন ডেসক্রিপটিভ ইংলিশের উপরে পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএসের উপরে অনেকগুলো এক্সামস আছে। তাই আজকের ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, যারা যারা নভেম্বরের ইউটিউব সেশন মানে আজকেই নভেম্বর কমপ্লিট। তো যারা যারা ডিসেম্বর থেকে জয়েন হতে চান তারা ডিউরেশন থাকে 35 মিনিটস। 10টার থেকে 10:30 পর্যন্ত আমাদের অবজেক্টিভ হয়, আর 11টার থেকে 11:30 পর্যন্ত আমাদের ডেসক্রিপটিভ ক্লাস হয়। ডেজগুলো মানডে, টুইসডে, থার্সডে, স্যাটারডে। এছাড়াও যখন আমরা সময় পাই তখন ক্লাস নিই। আজকে একটা অবজেক্টিভ ক্লাস হয়েছে, অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপটিভ ক্লাস হয়েছে। এবং টপিক ওয়াইজ যদি ডিসেম্বরে দেখা যায় আমরা আসবো। অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভে একটা স্পেশাল ক্লাস হয় যেটা 1 আওয়ার করে হয় এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় আনএকাডেমি থেকে। ডিউরেশন 60 মিনিট থাকে, 9টার থেকে 10টা, এবং এর আগে পরেও হয়। তো সেই টাইমটা আপনাদের জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাভেলেবেল থাকতে হবে এবং সেইখানে আপনারা জানতে পারবেন। কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, আপনারা কমেন্ট সেকশনে আসতে পারেন ইউটিউবের, আমি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। সো সবাইকে আবারও স্বাগত। এবং আজকের ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আগের দিন আমরা প্ল্যানিং এবং তার আগের দিন আমরা একটা রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে রিপোর্ট রাইটিং এইগুলো আসার মতো আছে। সেখানে 30 থেকে 40টা রিপোর্ট রাইটিং তোমাদের প্রোভাইড করা হয়েছে। তো এইবার আজকে যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে ট্রান্সলেশন বেসডের উপর কীরকম টাইপের কোয়েশ্চেন পিএসসি এবং আইসিডিএসে আসতে পারে তার রিলেটেড একটা সাজেস্টিভ দুটো পার্ট বানানো হয়েছে। সেই দুটো পার্টকে ভালো মতো দেখুন এবং কী কী বলছি সেগুলো একটু শুনুন এবং মন দিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করে যান লাস্ট এই আগামী যতদিন আছে পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএসের জন্য। তো দেখা যাক, আমি আজকে ট্রান্সলেশনের সাজেস্টিভ ক্লাস করাবো। আজকে ডেসক্রিপটিভ ক্লাস 20, ডেসক্রিপটিভ ক্লাস 19-এর লাইভ ট্রান্সলেশনের ক্লাস হয়েছে। 1-2 করে চলছে ক্লাস। আজকে 20 নম্বর ক্লাস এই মান্থের ডেসক্রিপটিভ 20। তো আজকে আমরা ট্রান্সলেশনের সাজেশন করব এবং ট্রান্সলেশনের সাজেশন মানে অবভিয়াসলি ট্রান্সলেশন কমন দেওয়া সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট যদি আইডিয়াটা পাওয়া যায় এবং সেই রিলেটেড ওয়ার্ডস ভোকাবুলারি যদি আমরা একটু তৈরি করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অতি সহজেই সেই ট্রান্সলেশনগুলো লিখে আসতে পারবো। এখানে ট্রান্সলেশনের মেন নাম্বারটা ক্যারি করে আপনি কীরকম ওয়ার্ড লিখছেন, কতটা সেকেন্ড থট বেস ওয়ার্ড লিখছেন, ট্রান্সলেশন কীভাবে লিখতে হবে তার একটা সম্যক ধারণা দেওয়া হয়েছে আগের ভিডিওজে। তো সেগুলি আপনারা দেখতে পারেন। এখানে যতগুলো ভিডিওজ আছে এই মান্থের সবকটা ভিডিও ইম্পর্টেন্ট ফর ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভ। তো এই ট্রান্সলেশনের ক্লাসের পরে আমরা আজকে আলোচনা করব ট্রান্সলেশনের যে সাজেস্টিভ ভিডিও, মানে যে ভিডিওসগুলো মানে যে কোয়েশ্চেন্সগুলো মানে আসার চান্সেস আছে বা কীভাবে ভাবছে এক্সামিনার বা আমরা কিভাবে সেটাকে ভাবছি। প্রথম কথা দেখা যাক যে প্রথমে যে ট্রান্সলেশনটা আমরা আসছি সেটা হচ্ছে বায়োগ্রাফি বেসড। ঠিক আছে, বায়োগ্রাফি বেসড মানে কোনো ফেমাস পার্সোনালিটিদের বায়োগ্রাফি নিয়ে যদি ট্রান্সলেশন দেয় সেটাকে আমরা বলছি বায়োগ্রাফি বেসড। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি দেখা যায় তাহলে সেখান থেকে মোটামুটি যা সাজেস্টিভ বানানো হয়েছে বা আপনারা যদি কোয়েশ্চেন ট্যালি করেন পিএসসি ক্লার্কশিপের উপরে আগে যা আছে, তো আইসিডিএসের পরীক্ষা আগে ওরকমভাবে হয়নি, তো যতটুকু সাজেশন পাওয়া গেছে ট্রান্সলেশনের উপরে তাতে বায়োগ্রাফি বেসডের এখন পর্যন্ত 3 থেকে 4টে কোয়েশ্চেন এসছে বায়োগ্রাফি বেস থেকে। সেটা কোন কোন বায়োগ্রাফি বেস থেকে এসছে, সেটা গান্ধীজি থেকে এসছেন, সেটা রবীন্দ্রনাথ টেগোর থেকে এসছে, দেবেন্দ্রনাথ টেগোর থেকে এসছে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে এসছে। এরকম বায়োগ্রাফি বেস কিছু কিছু টপিক টানা হয়েছে। তাহলে এইবার আসন্ন বায়োগ্রাফি বেসডের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে সত্যজিৎ রে। ঠিক আছে, কারণ ওনার 150তম আই থিঙ্ক বা 100 বা 150তম একটু মুহূর্তে মনে পড়ছে না, এরকমই একটা জন্মবার্ষিকী ছিলেন। ঠিক আছে, তো জন্মবার্ষিকী থাকাতে ওনার রিলেটেড বায়োগ্রাফি রিলেটেড কিন্তু পড়তে পারে। কারণ হচ্ছে যে WBSI রিসেন্ট পরীক্ষা গেল, WBSIতে ফেলুদা ক্যারেক্টার থেকে ট্রান্সলেশন পড়েছিল রিলেটেড টু একটা স্টোরি। আমরা জানি খুব ফেমাস গল্প একটা, সত্যজিৎ রায়ের ক্রিয়েশন বাদশাহী আংটি, সেইখান থেকে গল্পটা পড়েছে। এবং এই ফেলুদা ক্যারেক্টার থেকে প্রিভিয়াস ইয়ারে আগেও আর একটা পড়েছিল, ফেলুদা থেকেই পড়েছিল। ঠিক আছে, তাই সত্যজিৎ রের যে ক্রিয়েশন আছে স্পেশালি ফেলুদা, ঠিক আছে,
বা এই সমস্ত জায়গা থেকে, বা এই ধরুন আমরা যেসব গল্পগুলো পড়ি, বা আপনি সানডে সাসপেন্সের কিছু গল্পকে নিয়েও ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন রিলেটেড টু সত্যজিৎ রে। কারণ এই ইয়ারে ওনার একটা ইনসিডেন্ট ছিল, বা একটা রিলেটেড টু ইভেন্ট ছিল, যেখানে সেই ইভেন্টটাকে ক্যারি করে কিন্তু সত্যজিৎ রে থেকে বায়োগ্রাফি বেসড আসার চান্সেস বেশি অ্যাকর্ডিং টু মি। তাহলে এবার বায়োগ্রাফি বেসডের উপর আমি একটা কোয়েশ্চেন্স দিয়েছি, যেটা প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া। তো কোয়েশ্চেনটা ছোট্ট কোয়েশ্চেনটা ট্রান্সলেশন ছোট্ট, এটা আপনারা ট্রান্সলেশন করতে পারবেন, আপনারা লিখতে পারেন। এটা নিয়েও আমরা হয়তো পরের ক্লাসে আলোচনা করবো এই ভিডিওসটা নিয়ে। তো আপাতত দেখুন ট্রান্সলেশনটা, সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন এরকম সেন্টেন্স। তো আবারও বলেছি, সেন্টেন্সগুলোকে যখন ট্রান্সলেট করবেন ফার্স্ট থট ওয়ার্ড অ্যাভয়েড করবেন। ফার্স্ট থট ওয়ার্ড মিনস যেটা আপনার বহুমুখী শুনলেই আপনার মাথায় একটা কি আসছে, ভার্সেটাইল আসছে কথাটা। তো এইটা হচ্ছে একটা ফার্স্ট, বহুমুখী প্রতিভা সম্পন্ন বললেই ভার্সেটাইল এর ট্যালেন্টেড পারসন, এটা আমাদের মাথায় আসে। তো এটাকে রিমুভ করে সেখানে সেকেন্ড থট ওয়ার্ড আনতে হবে। সেকেন্ড থট ওয়ার্ড মানে কি, যেগুলি ওয়ার্ডটা কমন কিন্তু স্টুডেন্টদের প্রথমে মাথায় আসবে না, হয়তো আমি বললে বা আপনি লিখলে হয়তো মাথায় আসবে, বা তোমরা লিখলে মাথায় আসবে। তো জিনিসটা কি, ধরা যাক বললাম আমরা মাল্টি ট্যালেন্টেড আর্কিটেক্ট, ঠিক আছে, বা মাল্টি ট্যালেন্টেড পারসন, ওকে, তো সেটা বললে সেটা পরে হয়তো মাথায় আসে, ঠিক আছে। তো সেই লাইক দ্যাট। তো এবার চলচ্চিত্র নির্মাণে তার কৃতিত্ব তার প্রতিভার একটি দিক মাত্র, অন্যদিকে আমরা তাকে দেখি বাংলার ছোট গল্প, গোয়েন্দা কাহিনী প্রতিষ্ঠিত লেখক রূপে। তার সাহিত্যকৃতি সব বয়সের পাঠকদের উপভোগ করেন। প্রফেসর শঙ্কু ও ফেলুদার মতো চরিত্র কি আমরা কখনো ভুলতে পারি, লাইক দ্যাট। তো এই রকম টাইপের ছোট ছোট ফেলুদা রিলেটেড, সত্যজিৎ রে রিলেটেড যদি একটু করে যান, তাহলে আমার মনে হয় যে এটা আসার চান্স হলেও হতে পারে। তাহলে ট্রান্সলেশন বেস থেকে প্রথম হচ্ছে বায়োগ্রাফি বেসড পার্ট 1, এটা আমি নোটস দিচ্ছি পার্ট 1, এরপরে পার্ট 2তে আমরা যাব। তো বায়োগ্রাফি বেসডের মধ্যে প্রথম ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে সত্যজিৎ রে। এর সাথে সাথে আপনারা সত্যজিৎ রে নিয়ে রিলেটেড যে একটা গল্প বেরিয়েছিল সানডে সাসপেন্সে, ভক্ত বলে, সেইটার থেকেও মাঝখানে আপনি ট্রান্সলেশন করতে পারেন। সেইগুলি মোটামুটি প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন ওরকমভাবে কমন দেওয়া যায় না, কিন্তু যদি মিলে যায় সাজেশন, তাহলে আপনার তো চাকরি পাকা একদমই। তো ট্রান্সলেশন যদি লেখা যায় ভালো করে, কারণ সেখানে ওয়ার্ডসেরই ব্যাপার থাকে, তো তোমরা ভালো করে সত্যজিৎ রে সম্বন্ধে প্রথম ট্রান্সলেশনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। এটা হচ্ছে ফার্স্ট সাজেশন ট্রান্সলেশনের, বায়োগ্রাফি বেস। পুরো ক্যালকুলেটিভ রিসার্চ করেই বলা হচ্ছে এটা। সো রিসার্চটা কেন করা হয়েছে সেটাও তোমাদের বললাম, যে বায়োগ্রাফি বেস অনেকগুলো এসছে, তার মধ্যে এটা এবার ইম্পর্টেন্ট। এটার পরে যেটা ইম্পর্টেন্ট থাকতে পারে সেটা কি, সেটা হচ্ছে 2, মানে কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হচ্ছে সেকেন্ড। কেন? কারণ দেখো, আমরা WBSIতে আবারও দেখি যে এসছে বিদ্যাসাগর থেকে রিপোর্ট, যেটা সাজেশনের সাথে মিলে গেছে, রিপোর্ট রাইটিং, ওকে। বিদ্যাসাগরের সাথে কি আসে, বিদ্যাসাগর নিয়ে আসে রিপোর্ট রাইটিং, ঠিক আছে, একটা ইভেন্ট নিয়ে আসে। রিপোর্ট যেহেতু চলে এসছে, তাই PSC ক্লার্কশিপে বা ICDSে রিপোর্ট আসার চান্সেস কম। আসবে না কিন্তু বলছি না, আসার চান্সেস অনেকটাই কম, কারণ পরপর পরীক্ষা হয়তো দেবে না, আরও অনেক ভালো টপিক আছে রিপোর্ট প্রোভাইড করার জন্য, কোয়েশ্চেন বানাবার জন্য, তো পরপর হয়তো দেবে না। তো সেখান থেকে আমরা বলতেই পারি যে এখান থেকে একটা ট্রান্সলেশন দিতেই পারে, ঠিক আছে। এবং PSC ক্লার্কশিপ যথেষ্ট মাধ্যমিক লেভেল পরীক্ষা, ইজি ট্রান্সলেশন আসতে পারে। তার জন্য দেখো, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে। তিনি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র। ঠাকুরদাসের স্বল্প সঙ্গীতি ছিল, তা সত্ত্বেও ছেলেকে উচ্চশিক্ষা দানে সমর্থ হয়েছিলেন। বিদ্যাসাগরকে 5 বছর বয়সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হন। তো যাই হোক, এইরকম টাইপের পুরোটা পড়ে এটাকে ট্রান্সলেট করতে হবে, এবং এটার আনসার কপি আমরা আবারও আমরা ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব। লাইভ ক্লাস অ্যাটেন্ড করুন। লাইভ ক্লাসে আমরা কি করি, কমেন্ট দেয় স্টুডেন্টরা, এবং সেটাকে আমরা ইভ্যালুয়েট করছি, এবং সেটাকে আমরা বলছি। তো আপনারাও লাইভ ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করুন, এবং সেখান থেকে হয়তো আমি বলতে থাকবো, ঠিক আছে। তো সেকেন্ড ইম্পর্টেন্ট সাজেশন হচ্ছে বিদ্যাসাগর অ্যাকর্ডিং টু বায়োগ্রাফি। তাহলে ফার্স্ট হচ্ছে সত্যজিৎ রে রিলেটেড টু ফেলুদা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিদ্যাসাগর রিলেটেড টু অল দ্য থিং। বিদ্যাসাগর রিলেটেড থেকে অন্য কিছু আসতে পারে, অন্য রিটেন ফর্ম আসতে পারে, উনি যে ফেমাস ক্রিয়েশনগুলো আছে তার মধ্যে কিছু আসতে পারে। তো যে কোনো দিয়ে একটা বিদ্যাসাগর দিয়ে আসার মতো চান্সেস কিন্তু থেকেই যায়। আমি কিন্তু এটা বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বলছি, এখানে কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটোতেই কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে, দুটোতেই দেখতে পারো। এটা ধরো ইংলিশে ট্রান্সলেট করতে হবে, হয়তো ইংলিশে দিল, বাংলাতে করতে হবে, তাহলেও বায়োগ্রাফি বেস এখান থেকে অনেকগুলো ওয়ার্ডস কমন পেয়ে যাবো আমরা, ঠিক আছে।
নেক্সট যেটা 3 সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের বেঙ্গলে। তো বেঙ্গলের ক্যারেক্টারগুলো নিয়েই রিসার্চ করা হয়েছে, বেঙ্গলের ক্যারেক্টারগুলো নিয়েই পড়ো। তো বেঙ্গলের স্বামী বিবেকানন্দর লজিক এবং পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যিকতা আশার বাণী দুধ ও মধুরের মতো একটি প্রাচীন জাতির এ দ্বারা নবজাগরণ লাভ করতে পারে, মানে রিলেটেড টু 1893 শিকাগো গল্প নিয়েও দিতে পারে। তো এরকম একটা স্বামী বিবেকানন্দ রিলেটেড একটা টপিক পড়তে পারে, ঠিক আছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু লেস দ্যান বিদ্যাসাগর অ্যান্ড সত্যজিৎ রে। ওকে, আচ্ছা, এর সাথে সাথে আমি এটা বলতে পারি যে আমরা যেমন বলেছি বায়োগ্রাফি বেসড করতে, অভিজিৎ ব্যানার্জি যিনি নোবেল প্রাইজে সম্মানিত হয়েছেন, ওনার একটা রিলেটেড বায়োগ্রাফি বেসডও আসতে পারে। তো সেই রিলেটেড বেসও তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 4 নম্বর, কাজী নজরুল ইসলাম, ফেমাস ক্যারেক্টার আর একজন পোয়েট্রির দিক থেকে। তো সেখান থেকে ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার বায়োগ্রাফি বেসড কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে। 1917 খ্রিস্টাব্দে নজরুল পড়াশোনা ছেড়ে দেন এবং সেনাবাহিনীতে যোগ দেন। তাড়াতাড়ি তার পল্টনের সঙ্গে তাকে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়। তার খোলামেলা স্বাচ্ছন্দ্য ও সমপ্রেম সঙ্গ তার গান ও তার কবিতা তার প্রতি সহসৈনিকদের অনুরক্ত করেছিল, লাইক দ্যাট। তো এইখানে নজরুল রিলেটেড, মানে কাজী নজরুল ইসলাম ওনার রিলেটেড একটা টপিক আসতে পারে। নেক্সট কি আসছি আমরা, নেক্সট গান্ধীজি রিলেটেড, অবভিয়াসলি আগেও এসছে, আবারও আসতে পারে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। গান্ধীজি রিলেটেড একটা বায়োগ্রাফি দেওয়া হয়েছে। এইগুলি প্রত্যেকটা আপনাদের যে প্ল্যানিংটা বলা হয়েছে, তোমাদের যে প্ল্যানিংটা রিসেন্টলি বলা হয়েছিল 9 days প্ল্যানিংয়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য, প্রত্যেকটা দিন 2টো করে 3টে করে ট্রান্সলেশন লিখে কমপ্লিট করুন, ঠিক আছে। এবং দেখুন আপনার কী কী ওয়ার্ড ইমপ্রুভ হচ্ছে। যদি কোনো মানে সাজেশনের দরকার হয় তো ইউ ক্যান কমেন্ট। আমরা অবশ্যই আমরা বলছি যে এগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব ইংলিশগুলো। সামনে যেহেতু দিন কম, আমি সঙ্গে সঙ্গে একটা সাজেস্টিভ প্যাটার্ন ফলো করে যাচ্ছি, যাতে আপনারা বা তোমরা যাতে এটা পুরোপুরি দেখে যাতে একটা হেল্পফুল জায়গায় পৌঁছানো যায়, ঠিক আছে। নেক্সট আসা যায়। নেক্সট ক্যারেক্টার হচ্ছে 6 হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু হিসাবে বায়োগ্রাফি বেসড এটা একটা দেওয়া হয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা অনেক ওয়ার্ডস কিন্তু আমরা মানে খুব ভালোভাবে লিখতে পারবো। তো জগদীশচন্দ্র বসু রিলেটেড একটা টপিক যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর আগেও এসছে, আবারও আসার চান্সেস আছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড এটা দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকোর বিখ্যাত, ঠাকুরের পরিবার, মানে তার ব্যাকগ্রাউন্ড বায়োগ্রাফি সম্বন্ধে একটা দেওয়া হয়েছে। নেক্সট 8 সিস্টার নিবেদিতা, এইটা একবার পরীক্ষা এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিস্টার নিবেদিতা প্রথম জীবনে মার্গারেট এলিজাবেথের নোবেল নামে পরিচিত ছিলেন। তো সেই রিলেটেড, তার সময় রিলেটেড একটা বায়োগ্রাফি, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে আইজ্যাক নিউটন রিলেটেড একটা বায়োগ্রাফি। নিউটন খুব বৃদ্ধ পর্যন্ত বেঁচেছিলেন, কারণ নিউটন দিয়ে প্রেসিস রাইটিং এসছে, ট্রান্সলেশন এখনো পর্যন্ত আসেনি। তাই আমার যদি ফরেন ক্যারেক্টার দিয়ে দেয় তো এই দুটো ক্যারেক্টার আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তো তোমরা এই দুটো ক্যারেক্টার তৈরি করতে পারো, ঠিক। তাহলে এই হয়ে গেল তৈরির মধ্যে যেটা বললাম লজিক্যালি, যে যেহেতু PYQs বা PSC 3 থেকে 4 বার বায়োগ্রাফি বেস শুধুমাত্র PVS PSC ক্লার্কশিপই দিয়েছে, WBCS-এ দিয়েওছে, অন্য জায়গাগুলোতেও দিয়েছে। তো সেজন্য বায়োগ্রাফি বেসড প্রথম পার্ট ইম্পর্টেন্ট সবারই হওয়া উচিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমরা অবশ্যই এটাকে তৈরি করো, যে ক্যারেক্টারগুলো বললাম তার মধ্যে সত্যজিৎ রে, বিদ্যাসাগর, অভিজিৎ ব্যানার্জি, এই ক্যারেক্টারগুলো বেশি করে তৈরি করো, ঠিক আছে। থ্যাংক ইউ। এটা হয়ে গেল প্রথম পার্ট। এবার আসবো আমরা সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের জন্য রেডি হব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা দেখছেন, এটা হচ্ছে WBBSCর একটা চ্যানেল ইংলিশের উপর, যেখানে আমি সুশোভন রয় অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিসের উপর ইংলিশ ক্লাস নিয়ে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান যায়। আরও যারা আনএকাডেমি সম্বন্ধে ডিটেলসে জানতে চান, সেই সম্বন্ধে আমি আপনাদের বলবো যে আনএকাডেমিতে কী প্ল্যাটফর্ম, কী হয় না হয়। এটা ওয়েস্ট বেঙ্গলের WBPSC ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যতগুলো পরীক্ষা আছে, রেলওয়ে রিলেটেড যতগুলো পরীক্ষা আছে, স্টাফ সিলেকশন, ব্যাঙ্কিং, সবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো আপনি যেরকম টাইপের প্রিপারেশন নিচ্ছেন সেরকমই আনএকাডেমিতে আপনি ক্লাস করতে পারেন। আরও বলছি, আপনার চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে চ্যানেলটা আরও গ্রো হয়। থ্যাংক ইউ। নেক্সট আসা যাক নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্ট আমরা চলে যাব আজকে পার্ট 1-এর পরে আমরা চলে যাব পার্ট 2। পার্ট 2-তে কী নিয়ে আলোচনা করা হয়েছে? কোভিড-19 বেসড, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা এবছরের জন্য খুবই একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এই মর্মান্তিক ঘটনার উপরে কোয়েশ্চেন ফেলতেই পারে, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। প্রচুর নতুন ওয়ার্ডস এসছে এর উপরে, ঠিক আছে। যে আমরা কোভিড সম্বন্ধে জানতামই না, হয়তো মাস্ক জানতাম কিন্তু পরতাম না, বা স্যানিটাইজার ইউজ করতাম না আমরা।
তো এই রিলেটেড টপিকগুলো নিয়ে অবভিয়াসলি একটা ভালো কোয়েশ্চেন বানানো যেতে পারে। এর রেসপেক্টে অনেকগুলো প্লট বা এনভায়রনমেন্ট হবে যেগুলি কানেক্টেড বিভিন্ন জায়গার সাথে। তো যারা যারা কোভিড-19 নিয়ে তৈরি করেছেন তারা বিভিন্ন টাইপের ইস্যুগুলো আজকে বলছি, সেই ইস্যুগুলো তৈরি করতে হবে। কোভিড প্লাস কী কী, কোভিড প্লাস লকডাউন, কোভিড প্লাস ইকোনমি, কোভিড প্লাস ডিজিজ, কোভিড প্লাস রিলেটেড টু ওল্ড পার্সন অ্যান্ড রিলেটেড টু চাইল্ড অ্যান্ড ইয়াঙ্গার্স, কারা এফেক্টেড বেশি হচ্ছে, এই প্লটের উপরে আসতে পারে। দেখুন, কোভিড নিয়ে এই বছরের রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন তিনটে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার সিকোয়েন্স ভাবতে হবে, যদি রিপোর্টে দেয় তাহলে অবভিয়াসলি এই দুটো জায়গায় দিচ্ছে না, তো অবভিয়াসলি এতগুলো কোভিড নিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কারণ আজকে যদি কোনো একটা কারেন্ট টপিকের উপরে রিপোর্ট প্রোভাইড করে আমাদের, লাইক রিপোর্ট করতে দিল যে আমরা যেরকম বললাম যে কোজিকোর প্লেন ক্র্যাশ, এটা নিয়ে একটা রিপোর্ট, কোজিকোর প্লেন ক্র্যাশ এটা নিয়ে একটা রিপোর্ট, তাহলে এটা নিয়ে যদি তোমাকে রিপোর্ট লিখতে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি করোনার থেকে প্রেসি এবং ট্রান্সলেশন আসার চান্সেস বেশি। আর যদি কোভিড-19 উপরে যে 6টা টপিকের প্লট দেওয়া হয়েছে, যে 6টা টপিকের উপরে বেস করে রিপোর্ট রাইটিং হতে পারে, সেটা যদি দেয় তাহলে অবভিয়াসলি প্রেসি আর ট্রান্সলেশন আসার চান্সেস নেই বললেই চলে। তাহলে এইবার এই বিষয়টা দেখতে হবে যে আমাকে কোন জায়গাটায় কোভিড-19 মানে কোয়েশ্চেন ফেলতে পারে বা কোন জায়গাটার দিয়ে কোয়েশ্চেন পড়তে পারে। তো এক একটা নিয়ে আলোচনা করব আমরা, এবং এক একটার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস যদি কিছু হয় সেটাও তোমরা কমেন্ট করবে এবং তোমরা লিখে দেখাতে পারো, এটা লিখে সাবমিট করতে পারো কমেন্টে। অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু হবে। নেক্সট পার্ট, কোভিড নিয়ে রিলেটেড। নেক্সট, প্রথমে করোনার প্রতিষেধক তৈরির কাজ প্রায় শেষ, ছাড়পত্র মিললেই শুরু হবে টিকাকরণ। তার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে একাধিক সংস্থা, কিন্তু প্রতিষেধক যদিও বা মেলে সর্বত্র তা পৌঁছে দেওয়া সম্ভব হবে তো? এই প্রশ্নই এখন তাড়িয়ে বেড়াচ্ছে গবেষকদের। এই মুহূর্তে যে সমস্ত সম্ভাব্য কোভিড প্রতিষেধকগুলোর দিকে তাকিয়ে গোটা বিশ্ব সেগুলির প্রত্যেকটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা প্রয়োজন, কিন্তু পৃথিবীর এমন অনেক দেশই রয়েছে যেখানে দূর দূরান্তে সঠিক প্রক্রিয়া মেনে প্রতিষেধক পাঠানোর ব্যবস্থা নেই। সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গবেষকদের। লাইক দ্যাট, এটা একটা প্রশ্ন। তাহলে কি এটা কোভিড প্লাস কোভিডের অ্যান্টিডট যে হচ্ছে বা কোভিডের ভ্যাকসিন যেটা হচ্ছে সেটা নিয়ে? তাহলে প্রতিষেধক মানে প্রথমে ভ্যাকসিন আসবে, না লিখে অ্যান্টিডট লেখো, ঠিক আছে। দেখো, প্রপার নাউন চেঞ্জ করা যায় না, করোনা, কোভিড-19, করোনা এসব দিয়ে তোমাকে লিখতে হবে। তৈরির কাজ প্রায় শেষ, অলমোস্ট এন্ড না বলে, অলমোস্ট এন্ড না বলে আমরা এটাকে কি লিখবো? আমরা এটাকে লিখতে পারি অ্যাবাউট টু এন্ড, অ্যাবাউট টু কমপ্লিট, অ্যাবাউট টু ফিনিশ, অ্যাবাউট টু এন্ড, প্রায় শেষ। তো এটাকে সেন্সটাকে আমরা অ্যাবাউট টু আনতে পারি। ছাড়পত্র, ক্লিয়ারেন্স লিখতে পারি, ঠিক আছে। মিললেই শুরু হবে টিকাকরণ, ঠিক আছে। ভ্যাকসিনেশন লিখতে পারি, এখানে অ্যান্টিডোট লিখে দিয়েছো তো এখানে ভ্যাকসিনেশন লিখো। এখানে ভ্যাকসিন লিখলে, এখানে যদি ভ্যাকসিন লিখে দাও তাহলে এখানে আর ভ্যাকসিনেশন লেখা যাবে না, ঠিক আছে। তার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে একাধিক সংস্থা। একাধিককে আমরা মেনি না লিখে মাল্টিটিউড লিখতে পারি, মাল্টিটিউড লিখতে পারি, আর স্ট্রিঞ্জ অফ লিখতে পারি, ঠিক আছে, আর স্পেট অফ লিখতে পারি। এই টার্মগুলো, এই ফ্রেজগুলো ইউজ করো, ঠিক আছে। এটা মেনি সবাই লিখবে, প্রথমেই আসবে একাধিক, মানে মেনি সংস্থা, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন ইউ ক্যান রাইট, ঠিক আছে। কিন্তু প্রতিষেধক যদিও মেলে, কিন্তুকে আমরা অন্য সেন্সে লিখতে বলেছি। প্রতিষেধক যদিও মেলে সর্বত্র তা পৌঁছে দেওয়া সর্বন্যয়, সর্বত্রকে এভরি নুক অ্যান্ড কর্নার লেখো, এভরিওয়্যার না লিখে। এগুলো হচ্ছে সেকেন্ড থট ওয়ার্ড, ওকে। তারপরে কি হবে? তো এই প্রশ্নই এখন তাড়িয়ে বেরোচ্ছে। দিস কোয়েশ্চেন না লিখে লেখো দিস ইস্যু। প্রশ্ন মানেই সবার প্রথমে মাথায় কি আসবে? দিস কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে তাড়িয়ে বেরোচ্ছে, এখানে হন্টিং সেন্স লিখতে পারে কেউ, হন্টিং না লিখে এটাকে লিখতে পারো ড্রাইভ অ্যাওয়ে লিখতে পারো, বা তুমি লিখতে পারো যে হ্যাঁ, অবভিয়াসলি এই জিনিসগুলো লেখা যেতে পারে, ঠিক আছে। তো গবেষকদের রিসার্চার্স এই মুহূর্তে যে সমস্ত সম্ভাব্য, পসিবল না লিখে সম্ভাব্য মানে কি পসিবল, প্রথমে আমার মাথায় আসবে সম্ভাব্য মানে কি পসিবল, পসিবল না লিখে প্রবাবল লেখো, ঠিক আছে। তাকিয়ে গোটা বিশ্ব, ঠিক আছে। তো তাকিয়ে মানে কি অ্যান্টিসিপেটেড, তো তাকিয়ে এটাকে অ্যান্টিসিপেটেড বলো বা লুকিং ফরওয়ার্ড টু বলো, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু, ওকে। আচ্ছা, সেগুলি প্রত্যেকটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা। গোটা বিশ্ব যেমন গোটা বিশ্ব যেই বলি তখন ফার্স্ট থট মাথায় কি আসছে? হোল ওয়ার্ল্ড। না লিখে লেখো এন্টায়ার গ্লোব, এন্টায়ার আর্থ, এন্টায়ার ওয়ার্ল্ড। আর্থ কথার থেকে ওয়ার্ল্ড বা গ্লোব কথাটা ভালো। তো এই ছোট ছোট জিনিসগুলো ট্রান্সলেশনের মধ্যে কিন্তু মার্কস ক্যারি করবে, ঠিক আছে। প্রথম কথা, স্পেলিংয়ের উপর তো ধ্যান দিতেই হবে আমাকে। স্পেলিং তো চলো ঠিক আছে লিখে দেবে,
খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখছে, কিন্তু মেন হচ্ছে যে আমি খাতাটার মধ্যে কন্টেন্ট কি দিচ্ছি, ওয়ার্ডস কি দিচ্ছি, গ্রামারও মোটামুটি ট্রান্সলেশন সবাই ঠিক করে দেয়, এত এত কঠিনও গ্রামার আসে না যেটা আমরা বুঝতে পারি না। কিছু কিছু জায়গায় হ্যাজ হ্যাডের ওগুলি সবাই বাচ্চাদের মতো সবাই জানে, সেগুলো নিয়ে বলার কিছু নেই, কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে কন্টেন্টটা আমি কি দিচ্ছি, কি ওয়ার্ডস ফলো আপ করছি। সেই ওয়ার্ডস ফলো আপের জন্য নিয়মিত তোমাকে ক্লাস বা প্র্যাকটিস করে যেতে হবে। এখন রিমেনিং যে কদিন আছে করোনা রিলেটেড 9টা ট্রান্সলেশন দেওয়া হয়েছে, সেগুলি খুব ভালো মতো প্র্যাকটিস করো এবং তাদের রেলিভেন্ট ওয়ার্ড, তাদের কোনোটেশনগুলো খুব ভালো মতো দেখো যে ওন ওয়ার্ডের সাথে ওন ওয়ার্ডটা ফিট হচ্ছে, মানে কোনটার কার ফিটিং ওয়ার্ড, এই জিনিসগুলো খুব ভালো মতো দেখতে হবে। নেক্সট আসা যায়, তো সংরক্ষণকে কনজার্ভ না বলে প্রিজার্ভ বলো, ঠিক আছে, প্রয়োজনকে রিকোয়ার্ড বলো নেসেসারি ছাড়া, কিন্তু পৃথিবীর এরকম অনেক দেশই আছে, তো এখানে ওয়াইল ইউজ করো, ঠিক আছে, এখানে দূর দূরান্তে সঠিক প্রক্রিয়া মেনে প্রতিষেধক পাঠানোর ব্যবস্থা নিয়ে, দ্যার ইজ নো প্রোটোকল লেখো, ব্যবস্থা নেই কে প্রোটোকল লেখো, ঠিক আছে, প্রক্রিয়াকে রুল না লিখে প্রসেসর না লিখে প্রোটোকল লেখো। আচ্ছা, সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দেয়, ম্যাটার অফ কনসার্ন লেখো, ঠিক আছে, ম্যাটার অফ ওয়ারি লেখো। ওকে, তো এইগুলি নিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এইখানে এই ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে এবং এইখানে উদ্গ্রীবকে ইগার লেখো, ঠিক আছে, এখানে অনেকে অন্য কিছু লিখতে পারো, এনথুজিয়াস্টিক সেটা হবে না, ইগার মানে সে খুব অ্যান্টিসিপেট হয়ে আছে একই জিনিস, তো এই জিনিসগুলো ভালো করে লিখতে হবে। তাহলে এটা করোনার একটা প্লট, যে প্লটের মাধ্যমে এই একটা টাইপ যেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে, যে করোনা রিলেটেড যদি দেয় তাহলে কত রকম কোয়েশ্চেন বানানো যেতে পারে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন। সেকেন্ড আসা যাক এবার, তাহলে এটা হচ্ছে করোনা প্লাস তার অ্যান্টিডোট প্লাস তার একটা ভিউ। নেক্সট কি আসা যাক, অনেকেই সময় কাটাতে টেলিভিশন ও সোশ্যাল নেটওয়ার্কে কোভিড-19 সংক্রান্ত খবরের মধ্যে ডুবে থাকেন। এর ফলে টেনশন, উদ্বেগ আর অবসাদ বাড়ে। মনে চাপ বাড়ার আরও নানা কারণের মধ্যে রয়েছে অলসভাবে সময় কাটানো, লাইক দ্যাট। তাহলে এটা কি, এটা কোভিড প্লাস মেন্টাল ডিপ্রেশন, এটা কোভিড প্লাস মেন্টাল ডিপ্রেশন। দেখো, অ্যাকর্ডিং টু এটা সম্পূর্ণ আমার মতামত রিসার্চ করার পরে বোঝা গেছে যে তোমাকে হাইয়েস্ট 4 থেকে 5টা বা 6টা লাইন দিল লেখার জন্য, এর থেকে বেশি লাইন দেবে না, কারণ একটা সার্টেন টাইম আছে আমরা জানি, তো এক্সামিনারও জানে, যারা কোয়েশ্চেন সেট করছে ওনারাও জানেন যে একটা টাইমের মধ্যে তোমাকে লিখতে দিতে হবে জিনিসটা, বা তোমাকে একটা প্রেজেন্টেশনের মধ্যে লিখতে দিতে হবে। তো সেই টাইমের কথা ভেবে দেখো এখানে 1 2 3 4 5 6 6টা লাইন দেওয়া হয়েছে তোমাকে, এই 6টা লাইনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এইখানে অনেক ওয়ার্ড আছে, তো এইখানে যেমন বলছে একটা কোভিড প্লাস মেন্টাল ডিপ্রেশন, তাহলে এই একটা প্লট বা এই একটা প্লট যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন বানানো যেতে পারে, কারণ এই সমস্ত ইস্যুগুলো বিভিন্ন পেপার, নিউজ পেপারের মধ্যে আমরা পাই এবং সেইখান থেকে কিন্তু আর এক ধরনের কোয়েশ্চেন অবভিয়াসলি ক্রিয়েট করা যেতে পারে, ঠিক আছে, অবভিয়াসলি ক্রিয়েট করা যেতে পারে। তাহলে এটা হলো আর একটা, যে কি নিয়ে, কোভিড প্লাস মেন্টাল ডিপ্রেশন নিয়ে, ঠিক আছে। নানা কারণে, দেখো এই যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পাই, সেভারেল রিজন না লিখে রেখো নিউমেরাস রিজন, এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো এখানেও আসছে, দেখো উদ্বেগ, ঠিক আছে, ওয়ারিনেস লেখো, ঠিক আছে, অ্যাংজাইটি লেখো। ওকে, তো এই জিনিসগুলো লেখো, মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এই জিনিসগুলো ভালো করে লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল আর একটা 2। এবার আসা যাক 3তে কি দিয়েছে আমরা একবার দেখে নেব। করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় ব্রহ্মাস্ত্র একমাত্র টিকাই, তাহলে আবারও কোভিড প্লাস অ্যান্টিডোট বা ভ্যাকসিন, তাই দ্রুত প্রতিষেধক হাতে পেতে তৎপরতা আরও বাড়ালো কেন্দ্র। দেখো, কোনো নেগেটিভ জিনিস করোনার থেকে কখনোই আসবে না। দেখো, অবভিয়াসলি কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুজনেরই মানে চেষ্টা কি করা হচ্ছে, ঠিক আছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, এই সব নিয়ে কিন্তু কোভিড নিয়ে আসবে, ঠিক আছে। এই কোভিডে ওপেন করে দেওয়া হয়েছে, এরকম নেগেটিভ কিছু জিনিস করে প্র্যাকটিস করে কিন্তু লাভ নেই, ওগুলি আসার চান্সেস নেই, ঠিক আছে। তো আসার চান্সেস যেগুলি আছে সেগুলি হচ্ছে পজিটিভ, কি স্টেপস নেওয়া হয়েছে করোনা মোকাবিলার জন্য। তো এইখানে কি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সিজেন তৈরি নেতার 3য় দফার ট্রায়াল চালানোর জন্য বেছে নেওয়া হয়েছে দেশের 5টি জায়গাকে। সহযোগী সংস্থা হিসেবে ভারতে এই ট্রায়াল চালাবে পুনের সিরাম ইনস্টিটিউট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফ ইন্ডিয়া, ঠিক আছে। সিরাম ইনস্টিটিউটের 3য় পর্যায়ে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেষ দফার পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে করোনা সংক্রমণ রোধে দেশবাসীকে এই প্রতিষেধক দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। সরকারি সূত্রে খবর, মোট 30,000 স্বেচ্ছাসেবকের উপর 3য় দফায় প্রতিষেধক প্রয়োগ করা হবে। তার মানে এখানে অ্যান্টিডোট ক্রিয়েশন, লাস্ট স্টেজ প্লাস ভলেন্টিয়ার সেন্স, তাহলে এই সেন্স বেসড একটা অবভিয়াসলি তোমার পড়তে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো 3 নম্বর। এবার 4 নম্বর,
SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণের সহায়ক বিশেষ ধরনের প্রোটিন শিশুদের কম মাত্রায় আছে বলেই কি প্রবীণদের চেয়ে তুলনায় কম সংখ্যায় কোভিডে সংক্রমিত হয় শিশুরা, অল্প বয়সীরা? তার মানে কি এটা রিলেটেড টু কোভিড প্লাস আরও রিলেটেড যে ডিজিজ, সরি আরও রিলেটেড ডিজিজ নয় এটা, প্লাস ওল্ড পার্সনের যে অ্যাফেক্টেড, ওল্ড পার্সন যারা এফেক্ট হচ্ছে করোনাতে তাদের জন্য। মানে কি এখানে বলছে প্রোটিনের মাত্রা যেহেতু আমরা যদি ডেটা দেখি তাহলে তথ্য যদি দেখি তাহলে আমরা বুঝতে পারছি বেশি এফেক্টেড হচ্ছে ওল্ড পিপলরা। তাহলে এই কোভিড প্লাস ওল্ড পিপলদের যেটা সংক্রমণ হচ্ছে সেই নিয়ে একটা আসতে পারে, ঠিক আছে, তার রিলেটেড এটা। সাম্প্রতিক একটি গবেষণা এইবার এই প্রশ্ন তুলে দিল, প্রবীণদের চেয়ে তুলনায় কেন কম সংখ্যায় শিশু ও অল্প বয়সীরা আক্রান্ত হচ্ছে কোভিডে, তার ব্যাখ্যা দিয়েছে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। আন্তর্জাতিক গবেষণাতে বলা হয়েছে আমেরিকার, অবভিয়াসলি পুরোটা এবার পড়তে হবে তোমাকে, পুরোটা পড়ে তোমাকে এটা ট্রান্সলেট করতে চেষ্টা করতে হবে। তাহলে এটা একটা প্লট, এই প্লটটা কি কোভিড প্লাস ওল্ড পিপলের রিলেটেড। নেক্সট প্লট আসা যাক কোভিড রিলেটেড। করোনার কামড়ে বিশ্বজুড়ে দারিদ্র্য, বেকারত্ব, শিশু শ্রমের সমস্যা যে প্রবলভাবে মাথা তুলতে পারে সে বিষয়ে সাবধান করেছেন রাষ্ট্রপুঞ্জ। এবার ক্ষুধা এবং অপুষ্টি নিয়েও এরকম আশঙ্কার কথা শোনালো তারা। তার মানে রিলেটেড কোভিড প্লাস ধরে রাখতে পারো পভার্টি প্লাস হাঙ্গার, মানে কোভিড প্লাস সোশিও ইকোনমিক প্রবলেম, কোভিড প্লাস সোশিও ইকোনমিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে কোভিডের জন্য, লকডাউনের জন্য, সেই নিয়ে একটা ইস্যু। তাহলে এটা একটা ভালো প্লট, যেটা কিন্তু হুয়ের কথা বলা থাকবে বা এখানে রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুযায়ী কী কী বলেছে, অপুষ্টি থেকে শুরু করে শুধু খাবারের বাড়ন্ত হওয়া যে একমাত্র সমস্যা, এবার এখানে বাড়ন্ত মানে কম হওয়া, এটা নেগেটিভ সেন্স ইউজ হয়েছে। তোমাকে এই জিনিসগুলো পুরো ভালোভাবে স্টাডি করতে হবে, এই জিনিসগুলো পুরো ভালোভাবে স্টাডি করে তোমাকে ওয়ার্ড স্টক বাড়িয়ে নিয়ে যেতে হবে এক্সামের আগে, ঠিক। এটা হচ্ছে আর একটা প্লট যেখানে কোভিড প্লাস পভার্টি বা কোভিড প্লাস সোশিও ইকোনমিক সমস্যা বা প্রবলেমসগুলো নিয়ে একটা ট্রান্সলেশন আসতে পারে। নেক্সট আসা যায়। নেক্সট হচ্ছে করোনার হানা থেকে বাঁচতে মাস্ক পরার কথা বারবার বলেছে ICMR, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, এবং তাদের পরবর্তী নির্দেশে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু পরলেই হলো না, সেই মাস্ক পরিষ্কার করবে কি উপায় তা না জানলে বিপদের পিছু ছাড়বে না, বরং অপরিষ্কার মাস্কের মাধ্যমে রোগাক্রান্ত হতে পারেন। তার মানে কি কোভিড প্লাস মাস্ক প্লাস গভর্নমেন্ট কি ইনস্ট্রাকশন দিচ্ছে, দেখো স্টেট গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন এখানে আমরা পাচ্ছি। এই ধরনের পজিটিভ ইনস্ট্রাকশনের উপর বেস করে কিন্তু কোভিড রিলেটেড ট্রান্সলেশন আসার চান্স খুব বেশি, ঠিক। তাহলে এটা হচ্ছে একটা কোভিড রিলেটেড সংস্থা যেখান থেকে ওয়ার্ডসগুলো খুব ভালোভাবে তৈরি করতে থাকো তোমরা। নেক্সট 6 হয়ে গেল একটা প্লট। নেক্সট আসা যাক 7। কোভিড নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে অনেক গা ছাড়া ভাব জন্মেছে। ন্যূনতম নিয়মবিধি না মেনে চলছেন না বেশিরভাগ মানুষই। তার উপরে শীত পড়েছে, শীত পড়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে কোভিড সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এ রাজ্যেও কোভিডের সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। তাই এই সম্ভাবনা, দেখো বারবার এই ওয়ার্ডগুলো পাচ্ছ, পসিবল না লিখে প্রবাবেল লেখো, বারবার এই ওয়ার্ডগুলো পাচ্ছ, ঠিক আছে। ইট মাইট কাম ইন ইন্ডিয়া অলসো, মে লেখো, কারণ মাইট হচ্ছে লেস পসিবিলিটি, মে হচ্ছে মোর পসিবিলিটি। তো ওয়ার্ডস না লিখে মানে মডেলস দিয়ে সেন্টেন্সের কনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা দরকার। তাই কোনোভাবেই গা ছাড়া ভাব না নিয়ে চললে চলবে না। কোভিডের জন্য যা যা করণীয় সবকটা মেনেই চলতে হবে। তার সঙ্গে দোসর ভাইরাল ফ্লু এই সময় ভীষণভাবে মাথাচড়া দিয়ে উঠেছে, সে সম্পর্কেও সাবধান থাকতে হবে। এটা রিসেন্ট নিউজ, এই রিসেন্টের উপর আসার চান্সেস হয়তো কম, কিন্তু তাও আসতে পারে। সেকেন্ড ওয়েভ নিয়ে এমনিতে আমরা দেখছি যে ফরেনে আবারও লকডাউন শুরু হয়েছে কোভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে, সেটা ওয়েস্ট বেঙ্গলের উপরে আবার প্রেশার পড়তে পারে বা আবার লকডাউন হতে পারে। সেই রিলেটেড নিয়ে নিউজ পেপারে যা চলছে বা যে আর্টিকেলগুলো বেরোচ্ছে সেখান থেকে তোমায় কিন্তু কোভিড নিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 7-এর পরে কি আছে? 8। বিশেষজ্ঞর মতে 2 ফোঁটা স্যানিটাইজারে হাত ঘষে যাওয়ার নিচে সাবান জলে হাত ধোয়া শতগুণে ভালো। এমনিতেই স্যানিটাইজারের বিপুল চাহিদায় স্যানিটাইজারের বাড়ন্ত মিনস আবারও একই, দেখো ওয়ার্ড কমন পাওয়া গেছে, মানে ডেফিসিট, মানে কি পজিটিভ, ঠিক আছে, সারপ্লাস নয়, পজিটিভ মানে কমতি, ওকে। তো আবারও এই জিনিসটা নিয়ে আবারও একটা টপিক, এটা কি যেমন আগেরটা ছিল কোভিড, আগেরটা কি ছিল কোভিড প্লাস তার সেকেন্ড ওয়েভ, কোভিড প্লাস তার সেকেন্ড ওয়েভ রিলেটেড টু সাম প্লেস মেনশন। এটা কি? এটা হচ্ছে কোভিড প্লাস স্যানিটাইজার বা কোভিড প্লাস ক্লিননেস। স্যানিটাইজারের যে ডেফিসিট,
সেটা নিয়ে বলছে, আরও কি বলছে, হাত ধোয়া অবভিয়াসলি শতগুণে ভালো। তো লাইক দ্যাট এই একটা ইস্যু যেটা কোভিড নিয়ে আর একটা দিতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, বয়স বেশি হলে করোনা ছোবল ভয়েস বেশি। প্রথমত অধিকাংশ ক্ষেত্রেই বয়স্ক মানুষের ডায়াবেটিস, প্রেশারের মতো নানা সমস্যা থাকে। এর সঙ্গে যদি কোভিড আক্রমণের সামনে পড়তে হয় তবে শরীর একেবারেই নাজেহাল হয়ে পড়ছে। দ্বিতীয়ত এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কমে যায়, শরীরে অচেনা প্যাথোজেনের সঙ্গে লড়তে পারে না। এই দুটো মিলিয়ে ঘটে বিপদ। তাহলে এটা কি, কোভিড প্লাস প্রি ডিজিজ বা প্রি সামথিং কিছু আছে, প্লাস তার সাথে তার যে মানে অবভিয়াসলি তার যে এফেক্টেড পাওয়ার সেই জিনিসটার সম্বন্ধে বলছে। তাহলে কোভিড রিলেটেড থেকে এইটাও একটা ইম্পর্টেন্ট যে মানুষের অলরেডি কারো দেখা যাচ্ছে যে কোভিড হওয়ার আগেই ডায়াবেটিস আছে, কোভিড হওয়ার আগেই প্রেশার আছে, কোভিড হওয়ার আগে কোনো কার্ডিও প্রবলেম আছে, মানে হার্টের সমস্যা আছে, ঠিক আছে, কোভিড হওয়ার আগে হার্টের সমস্যা আছে, ঠিক আছে, অর্থোপেডিক অর্থ হচ্ছে হার্টের সমস্যা আছে, বা কার্ডিও মানে হচ্ছে হার্টের সমস্যা আছে, ঠিক আছে। তো এই রিলেটেড জিনিসগুলো নিয়ে মানে কোভিড হচ্ছে এখন, তার আগেই তার একটা ডিজিজ আছে, প্রি কার্ডিও প্রবলেম আছে, প্লাস তার সাথে সাথে তার কোভিড হয়েছে। তো এই বেসে কি হবে, তার একটা রিলেটেড একটা ইস্যু, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কোভিড নিয়ে বলার 9টা টপিক, ভেরি ইম্পর্টেন্ট। 9টার আলাদা আলাদা প্লট ডিসকাস করলাম, আর সঙ্গে সঙ্গে বায়োগ্রাফি বেসড। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো বা অনেকটা বুঝতে পারলে যে ট্রান্সলেশন কীভাবে সাজেশন বানানো যায় বা কীভাবে বানাতে হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে লক্ষ্য করে আমার মতে এই দুটো এখন ভেরি ইম্পর্টেন্ট। এই কটা দিন প্র্যাকটিস করো, আবারও এর নেক্সট টপিক নিয়ে আমি আসব এবং এদের নেক্সটগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবভিয়াসলি তোমাদের যা যা কমেন্ট সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে, কমেন্ট বক্সের মাধ্যমে আমি অবভিয়াসলি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং এগুলিকে প্র্যাকটিস করো, প্রত্যেকটাকে ভালো করে প্র্যাকটিস করো। নতুন যে ওয়ার্ডসগুলো পাচ্ছ সেগুলো লেখো, বেশিরভাগ সেকেন্ড থট ওয়ার্ডস ইউজ করো। যে সেকেন্ড থট ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটাকে মনে রাখার জন্য ওই রিলেটেড কপির পাশে সেটা তুমি বাংলায় লিখে রাখো। যেমন সম্ভাব্য বললাম, পসিবল না বলে প্রবাবল বলতে, মেয়ের ইউজ করতে, ঠিক আছে। যেমন ওইখানে বললাম বারন্তকে ডেফিসিট না বলে পসিটি বলতে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে ইউজ করো, স্কার্সিটি বলতে, ঠিক আছে। না বললেই হয়, মানে হার্ডলি না বলে বেয়ারলি বলা উচিত বা স্কেয়ার্সলি বলা উচিত। হার্ডলিটা ফার্স্ট থট ওয়ার্ড যেটা সবার মাথায় আসবে, ঠিক আছে। রেয়ারলি ইউজ করো, লাইক দ্যাট। তো সেকেন্ড থট ওয়ার্ডগুলো একটা লিস্টিং করতে হবে, ভালো করে এই জায়গাগুলো তৈরি করতে হবে। তো সবাইকে একটাই কথা যে এই সাজেশনগুলো দেওয়া হলো, প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি লাস্ট টাইম। তো একটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে বায়োগ্রাফি বেসড পার্ট 1, আর তারপরে হচ্ছে কোভিড বেস পার্ট 2। এরপরে আমি আবার আসবো পার্ট 3 নিয়ে। পার্ট 3তে যে জিনিসগুলো থাকবে আমি একটা আভাস দিয়ে দিই বা একটা আইডিয়া দিয়ে দিই। সেইখানে ধরো কিছু অ্যাবস্ট্রাক্ট টপিক থাকবে, লাইক ধরো প্রথম অ্যাবস্ট্রাক্ট টপিক কি, যেমন একটু আগে আমরা করলাম যে টাকা সব কিছু নয়, অর্থ। তাহলে টাকার অর্থ রিলেটেড তুমি পড়তে পারো, মানে রিলেটেড টু মানি, ওকে, রিলেটেড টু মানি এই রিলেটেড কিছু করতে পারো। রিলেটেড টু অনেস্টি, এগুলি অনেকটা আমাদের অ্যাবস্ট্রাক্ট টপিক, সততাই মহৎ গুণ, লাইক দ্যাট। এই অনেস্টি নিয়ে পড়তে পারো, ঠিক আছে। টাইম, সময়ের দাম দিতে হবে সবাইকে, লাইক দ্যাট। তো মানি, ঠিক আছে, অনেস্টি, ওকে, টাইম, এই রিলেটেড টপিক পড়তে হবে। এই 3টে রিলেটেড টপিক আমি কিছু, মানি, অনেস্টি, টাইম, এই রিলেটেড কিছু টপিক আমি ট্রান্সলেশনে আরও আনবো, সেগুলিকেও দেবো নোটস, সেগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে ইংলিশে। এবং এই ইংলিশের সাথে সাথে এই পিডিএফগুলো যদি প্রয়োজন হয়, পিডিএফে যদি দরকার হয়, সুশোভন রয়সের আনএকাডেমি চ্যানেলে তোমরা সুশোভন রয়সের আনএকাডেমির টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও, এবং সাথে সাথে আনএকাডেমির প্লাসেও আস্তে আস্তে জয়েন হওয়ার চেষ্টা করো। এই যে যতগুলো টপিক বলছি, টপিকগুলো আমরা প্লাস কোর্সে করাচ্ছি, এবং এই প্লাস কোর্সের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর নোটস প্রোভাইড করেছি অলরেডি আমরা এই প্লাসে, আনএকাডেমি প্লাসের মাধ্যমে আমরা যে WBCS এর কোর্স লঞ্চ করেছি আমরা নতুন, ঠিক আছে। আমরা WBPSC ক্লার্কশিপের জন্য আমি মোটামুটি 25টা রিপোর্ট রাইটিং প্রোভাইড করেছি, যারা প্লাস স্টুডেন্ট তাদেরকে। এইখানেও 1-2টো আমি প্রোভাইড করেছি। তো সেই রিপোর্ট রাইটিংগুলো দেখো কীভাবে লেখা হয়েছে। আর যারা প্রিপারেশন নিচ্ছ সামনে WBCS 2021কে টার্গেট করে, বা সামনে WB টেটকে টার্গেট করে, WBSIকে টার্গেট করে, তাদের জন্য একমাত্র সন্ধান বা একমাত্র জায়গা হচ্ছে আনএকাডেমি প্লাস,
যেখানে আমরা অনেক এডুকেটার্স মিলে সবাই মিলে তোমাদেরকে গাইড করছি, ঠিক আছে। আর আগের ক্লাসে আমি অলরেডি ফি স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, প্লাসে জয়েন হতে গেলে কি করতে হবে। তোমরা যদি প্লাসে জয়েন হওয়ার জন্য কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবভিয়াসলি আমার সাথে কথা বলো, আমি তোমাকে হেল্প করব যে কিভাবে প্লাস কোর্স তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই যারা নতুন আছে, ইনএক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারটা, যাদের এক্সপিরিয়েন্স নেই, আমি তাদের সবাইকে হেল্প করে দেবো। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর পার্টিসিপেটিং, দেখার জন্য। অবভিয়াসলি ভিডিওটায় কমেন্ট চাই, লাইক চাই এবং শেয়ার চাই। তোমরা কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরকম ভিডিও আমি পরবর্তীকালে আরও নিয়ে আসবো। থ্যাংক ইউ।